তো সেখান থেকে আমাকে বুলবুল টুম্পা মা দেখার পরে বলে যে, রাকা তুমি তো চাইলে মডেল হতে পারো। তারও আগে আমি ডান্স শিখছিলাম ফ্লাই ফারুক ভাইয়ের কাছে। আচ্ছা, ফারুক ভাই ফ্লাই আপনি ফারুক যদি এই প্রোগ্রামটা দেখে থাকেন, আপনিও প্রেজেন্ট গসিপ অনুষ্ঠানে এসেছিলেন অতিথি হয়ে। তো ফ্লাই ফারুক দাদা ভাই আমাকে সাজেস্ট করলো যে গ্রুমিং ক্লাসে ভর্তি হয়ে যাও পিয়াল ভাইয়ের ওখানে। কিন্তু তখন আজরা মাহমুদ আপুর ক্লাসটা রানিং হচ্ছিল না। দেন সেখানে আমি শিখি সাইদ রুমা আপুর কাছে, জান্নাত জোজো ভাইয়ের কাছে, জিয়া দাদার কাছে। এরপরে আমি ক্লাস করি হচ্ছে মারিয়া স্পটা আপুর। গানটা শিখলে এবং গান নিয়ে তোমার আর অ্যাক্টিভিটিস কি ছিল? মানে তোমার কি লাইক তুমি কোনো অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে কোথাও গান করেছো নাকি জাস্ট শেখা পর্যন্তই? অ্যাকচুয়ালি বরাবরই আই ওয়ান্টেড টু বি এ সিঙ্গার। আচ্ছা, সো আমি কনসার্ট করতাম 9-10 কলেজে উঠেও, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ইভেন স্কুলের যে কোনো আচ্ছা। সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের সবগুলোতেই গান আমার করতে তুমি। সবাই মানে রাকাকে থাকতেই হবে ওখানে। টিচার্স থেকে শুরু করে আমার ক্লাসমেট যারা কলেজের স্কুলের সবাই রাকা রাকা সবসময়, মানে আমার খুব ভালো লাগতো। বাহ! কিন্তু ইন্টারমিডিয়েটের পরে তো আমি ঢাকায় চলে আসি, তখন থেকে আমার গানটা স্টপ হয়ে যায়। ক্যামেরার সামনে আমার আসা হয় ফার্স্ট হচ্ছে ক্লাস 7-এ অথবা 8-এ থাকাতে। আর টিভিতে টিফিনের ফাঁকে একটা অনুষ্ঠান ছিল। আচ্ছা। তো ওই অনুষ্ঠানে আমার গান করা হয় আমার। তো ওই মানে ওই অনুষ্ঠানের অনুষ্ঠানের মাধ্যমে আমার কোন একটা পর্ব তোমাদের এলাকায় হয়েছিল আমাদের বা স্কুলে হয়েছিল, স্কুলে পাইলট হয়েছিল? হাই স্কুলে হয়েছিল। আচ্ছা, তো টিফিনের ফাঁকে সেখানে হ্যাঁ, বাচ্চাদের জন্য একটা ছোটদের প্রোগ্রাম। তখন তুমি কোন ক্লাসে ছিলে? ক্লাস 7 or 8 তো ওখানে তুমি পার্টিসিপেট করলে একজন সিঙ্গার হিসেবে। সিঙ্গার হিসেবে। আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে প্রথম তোমার ক্যামেরার সামনে কোনো কাজ করা। সেখানে আমি হারমোনিয়াম বাজিয়ে আচ্ছা। গান করি। ইভেন আশেপাশে টিচাররা সবাই ছিল, স্টুডেন্টরা ছিল আরো। আচ্ছা, তারপর তুমি সেখান থেকে মিডিয়াতে কাজ করার আগ্রহটা জন্মালো কখন? তুমি ওখানে থাকতেই নাকি তুমি পরবর্তীতে ঢাকাতে শিফট করলে? আমরা জানি যে সেটা সেখানে আমি তো শিল্প সাহিত্য সংসদেও ছিলাম আমাদের সৈয়দপুরের। বিটিভিতে একটা অনুষ্ঠান হচ্ছিল 19-20 নামে। তো আচ্ছা, ওই আচ্ছা। 19-20-তে একটা নাট্যমঞ্চর একটা হচ্ছে ইয়ে ছিল। তো ওখানে আমি ফর্ম ফিল আপ করে ফেলি বাসায় না জানিয়ে। আচ্ছা, আচ্ছা। ফর্ম ফিল আপ করার পরে তো ইয়েস কার্ড চলে আসে যে ঠিক আছে রাকা তুমি যাচ্ছ, ঢাকায় যেতে হবে শুটিং এর আচ্ছা, জন্য। আচ্ছা, আচ্ছা, বাহ! আমি ক্লাস 8-এ পড়ি। সো ইয়েস কার্ড চলে আসার পরেও কোনোভাবেই বাসার থেকে আর রাজি হলো না যে না, এত ছোট থাকাতে তোমাকে আ ঢাকায় যেতে দেওয়া হবে না। যেটা হয় আসলে সো আমাদের আমার দেশে। তো আর ঢাকায় আসা হলো না। সো কাজটাও করা হলো না আমার ঢাকায় এসে। তো ফাইনালি তুমি ঢাকা আসার সিদ্ধান্তটা কিভাবে নিলে আরকি? ঢাকায় আসার সিদ্ধান্ত নিলাম বিকজ আমি বুঝতে পারলাম যে না, আমার আ সৈয়দপুরে থাকলে আমি আসলে মিডিয়াতে কিছু করতে পারবো না। আর এমনিতেও তুমি কি গ্রামে মূলত মিডিয়া এগুলোতে বলতে তখন গানটাই বোঝাচ্ছিলে? যে গানটা তুমি যে লেভেলে করতে চাচ্ছ ওই লেভেলে হচ্ছে না। এরকম গান কিছু? গান এবং মিডিয়া মিলেই। তখন তো একটু বড় হয়েছি ইন্টারমিডিয়েটে যখন আমি পড়ি আচ্ছা, এইচএসসি তে। তো তখন বুঝলাম যে না, আমার তো মিডিয়াতেও কাজ করার ইচ্ছা। আমি মিডিয়াতে কাজ করব। কিন্তু ইতিমধ্যে আমি অলরেডি রংপুর গভর্নমেন্ট কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই। আচ্ছা, আচ্ছা। দেন আমি ঢাকায় শিফট করি। ঢাকায় মুভ করি। এবং ওই সেটা কি জবের ফ্যামিলি সহ জন্য। না একা? ফার্স্টে তো আমি একাই। একাই তারপর ১ করে বছরের মাথায় সবাই ঢাকায় শিফট হয়ে সবাইকে যায় একদম নিতে হয়। ফ্যামিলি সহ। আচ্ছা, তারপর ঢাকায় তোমার জার্নিটা কিভাবে শুরু হলো? আমার মামারা ঢাকায় থাকতেন। তো ঢাকায় মামার বাসায় চলে আসার পরে আমি মার্কেট এক্সেসেও জয়েন করি অ্যাজ ট্রেনার হিসেবে। আচ্ছা। আমাদের মার্কেট এক্সেস থেকেই একটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে সানসিল্ক ফ্যাশন ফেস্ট 2016-তে। মানে ইউনিলিভারের জন্য মার্কেট অ্যাক্সেস একটা ইভেন্ট প্ল্যান করে। ইভেন্ট প্ল্যান করে ফ্যাশন 2016-এ ফ্যাশন নিয়ে। ফ্যাশন নিয়ে। সেখানে পুরো বাংলাদেশ জুড়ে সব স্টুডেন্টরা পার্টিসিপেট করে। আচ্ছা। তো সেখানে আমার প্রায় 15-20 দিন প্রায় 5টা বিভাগে বুলবুল টুম্পা মা বলি আমি, বুলবুল টুম্পা মায়ের সাথে আমার প্রায় 15-20 দিন অর্থাৎ তুমি থাকার মার্কেট অ্যাক্সেস থেকে অ্যাটেন্ড সৌভাগ্য করো হয়। মানে একজন অ্যাজ এ মডেল হিসেবে কোঅর্ডিনেটর নাকি? না, আমি আচ্ছা, অ্যাজ এ কোঅর্ডিনেটর হিসেবে যাই আচ্ছা, আচ্ছা, যেহেতু তুমি মার্কেট অ্যাক্সেসে জব ছিলাম। হ্যাঁ। তো সেখান থেকে আমাকে বুলবুল টুম্পা মা দেখার পরে বলে যে, রাকা তুমি তো চাইলে মডেল হতে পারো। তো তুমি এটাতে কেন কাজ করছো না? মডেলিং নিয়ে কেন আচ্ছা, কাজ আমরা করছো না? বুলবুল টুম্পাকে অনেককেই চিনি। বাংলাদেশের একজন নামকরা কোরিওগ্রাফার এবং ট্রেইনার অলসো। সো টুম্পা, আমি জানি না তুমি এই অনুষ্ঠানটি দেখছো কিনা। তাহলে তোমার কেমন লাগছে আমাদেরকে একটু জানাবে। কারণ তুমি আমার অনেক প্রিয় একজন। তুমি আমার অনেক ইভেন্টে কাজ করেছো। আমরা একসাথে অনেক কাজ করেছি। তো তারপর টুম্পার তো টুম্পা মা সাথে আমাকে কাজ তো করে তোমার একটা
আগ্রহ এক্সপিরিয়েন্স জন্মালো? হলো, ইভেন একটা আগ্রহ হলো, জন্মালো। হ্যাঁ, ফার্স্ট ফ্যাশন মডেলিং নিয়ে। তখন আমি বুঝতাম না যে আসলে মডেলিং বলতে ফ্যাশন মিডিয়াটা আলাদা, আর মানে হচ্ছে মডেলিং এর যে অনেক অ্যাক্ট্রেস, শাখা আছে তুমি সেটা অ্যাক্টিং, ভিজুয়াল এগুলো আলাদা। আচ্ছা, সো তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মিডিয়াতে ট্রাই করতে পারি। আচ্ছা, এরপরেও আমি জব করতে করতে পড়াশোনা, জব, এরপরে আমার হচ্ছে 2018-19-এর দিকে, 18-র দিকে আমি পিয়াল ভাইয়ের ক্লাসে, আচ্ছা। পিয়াল হোসেন ফ্যাশন পিয়াল ডিজাইনার হোসেন, এবং হ্যাঁ, কোরিওগ্রাফার। যে পিয়াল হোসেনের হচ্ছে লাইমলাইট একটা গ্রুমিং ক্লাস ছিল পিয়াল ভাইয়ের ওখানে। আমি তারও আগে আমি ডান্স শিখছিলাম ফ্লাই ফারুক ভাইয়ের কাছে। আচ্ছা, ফারুক ভাই, ফ্লাই আপনি ফারুক যদি প্রোগ্রামটা দেখে থাকেন, আপনিও প্রেজেন্ট গসিপ অনুষ্ঠানে এসেছিলেন অতিথি হয়ে। আমার খুব আজকে কাছের আপনার দাদা একজন ভাই। স্টুডেন্ট আমরা ইন্টারভিউ করছি। আপনার কথা হচ্ছে, আপনার কেমন লাগছে কমেন্টসে জানাবেন আমাদেরকে। তো ফ্লাই ফারুক দাদা ভাই আমাকে সাজেস্ট করলো যে গ্রুমিং ক্লাসে ভর্তি হয়ে যাও পিয়াল ভাইয়ের ওখানে। হুম, আমার ইচ্ছা ছিল, আমি খুব খোঁজ নিয়ে দেখলাম যে আজরা মাহমুদ আপুর ক্লাসটা অনেক ভালো হুম। হয়, কিন্তু তখন আজরা মাহমুদ আপুর ক্লাসটা রানিং হচ্ছিল না। ওই মুহূর্তে হচ্ছে হ্যাঁ, কোর্স ছিল তো না, আমি ভাবলাম যে বসে না শুরু থেকে তাহলে আমি গ্রুমিং শুরু করে দিই, গ্রুমিং করে দিই। ক্লাসটা অলরেডি। তখন আমি স্টার্ট করি পিয়াল হোসেন ভাইয়ের এখানে। আমি সেখানে বন্ধু পিয়াল, কেমন আছো তুমি? তোমার কথা হচ্ছে, কেমন লাগছে শুনে কমেন্টস করে জানাও। দেন সেখানে আমি শিখি সাইদ রুমা আপুর কাছে, জান্নাত জোজো ভাইয়ের আচ্ছা, কাছে, জিয়া দাদার কাছে। আমাদের সব প্রিয় রুমা, আমার আমার অনেক প্রিয় একজন মডেল। জিয়া ভাই, আপনাকে সালাম। কেমন আছেন আপনি? যদি অনুষ্ঠানটি দেখে থাকেন তাহলে কমেন্টস করে জানান কেমন লাগছে আপনার। এরপরে আমি ক্লাস করি হচ্ছে মারিয়া স্পটা আপুর আমার আরেকজন ক্লাসে, প্রিয় মডেল জেনেসিসে। মারিয়া আমার সাথে অনেক কাজ করেছে ক্যারিয়ারের শুরুতে, আমরা একসাথে অনেক কাজ করেছি। মারিয়া, তোমার একজন স্টুডেন্ট আজকে আমার সামনে ইন্টারভিউ দিচ্ছে। তোমার কেমন লাগছে একটু আমাদেরকে কমেন্টস করে জানাও। তো তাদের তারপরে কাছেও তুমি ট্রেনিং করো? গ্রুমিং ক্লাস আচ্ছা, করি, গ্রুমিং হ্যাঁ, ক্লাসগুলো করো, অর্থাৎ তুমি ক্যাটওয়াক শেখো বা ফ্যাশন ক্যাটওয়ার্ক শিখি। র্যাম্প তো করতে শেখো। আমাকে মারিয়া আপু বলতো যে রাকা তুমি ভিজুয়ালে কাজ করো, আচ্ছা, তোমার মানে তোমার বেটার হয়, যে সে মেন্টর হিসেবে আমাকে সাজেস্ট করলো যে তোমার জন্য বেটার হয় তুমি র্যাম্প ভিজুয়ালে কাজ ট্রাই না করো। করে ভিজুয়ালে ট্রাই করো। হ্যাঁ, আচ্ছা, সো বিকজ অফ বিকজ কারণ ছিল যে হাইট, বিকজ হাইট। আমার তো 5'4", তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ফ্যাশন মডেলিং এর জন্য 5'5" এর উপরে যারা, তাদের প্রায়োরিটিটা আসলে বেশি হয়। অলওয়েজ র্যাম্পে একটু আমরা বেশি হাইট চাই, আর কিন্তু যেটা আসলে ক্যামেরাতে আসলে এটা না হলেও হয়, মানে হ্যাঁ, ক্যামেরাতে আমরা কম হাইট হলো আমাদের আসলে কোনো প্রবলেম হয় না, যে কারণে অ্যাজ এ মেন্টর সে তোমাকে একটা সঠিক পরামর্শ পরামর্শ দিয়েছিল। দিল, হ্যাঁ, বাট আই ওয়াজ ম্যাড অ্যাবাউট ফ্যাশন মডেলিং। আচ্ছা। তো আমার মনে হলো আমার যেভাবেই হোক মানে আমার যেহেতু ফ্যাশন তুমি মডেলিংই আসলে করতে বুলবুল হবে। টুম্পার একটা বড় শো দেখে তোমার ইন্সপিরেশনটা এসছে, তো তোমার হ্যাঁ, মাথায় ঢুকে আছে যে আমার আসলে ফ্যাশন মডেলই হইতে হবে। হতে হবে। আচ্ছা, তো তারপরে আমি ভাবলাম যে কি করা যায়, কি করলে কি হবে। তো পরে ভাবলাম যে আচ্ছা তাহলে একটা বিউটি পেজেন্সে পার্টিসিপেট করি। আচ্ছা, তখন আমি চলে গেলাম কলকাতা, আমার নানু বাসা বেসিক্যালি কলকাতায়। আচ্ছা। তো কলকাতায় একটা বিউটি পেজেন্স হচ্ছিল, আমাকে সুমন হোসেন ফটোগ্রাফার যে, সে বলে যে রেফার করলো, হ্যাঁ, রেফার করলো যে কলকাতায় হচ্ছে একটা বিউটি পেজেন্স, কি নাম ছিল? রয়্যাল গ্লোবাল কুইন। রয়্যাল গ্লোবাল কুইন। সো তুমি সেটাতে পার্টিসিপেট এটা করতে কত পারো। সালে হতে পারে? এটা 2021-এ। 2021-এ তুমি একটা একদম বিউটি after প্রেজেন্ট COVID। করার জন্য কলকাতা গেলে। হ্যাঁ। আচ্ছা, ফাইন। তারপরে ওখানকার জার্নিটা কি তো আমাদের একটু বলো। নানু বাসাও ছিল, আমি ভাবলাম যে যাক তাহলে একটু বেড়ানো হয়ে যাবে, এই সুযোগে আমার বিউটি পেজেন্সেও পার্টিসিপেট করা হয়ে যাবে। তো আমি পার্টিসিপেট করলাম, ওখানে গেলাম। দেন কিজার হোসেন স্যারের কাছে বিউটি পেজেন্সটা আসলে আমি টপ 10-এ পৌঁছালাম। দেন গ্র্যান্ড ফিনালেটা আর হলো ও না। আচ্ছা, গ্র্যান্ড ফিনালেটা যখন হলো না, তখন আমার মানে কোনো মনটা কারণে খুব postponed হয়ে গেল। পোস্টপন্ড হয়ে গেল। হ্যাঁ, তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল। দেন আমি ভাবলাম যে আচ্ছা তাহলে আমি ভিসাটা একটু এক্সটেন্ড করে নিই। ভিসা এক্সটেন্ড করে আমি ওখানে কিজার হোসেন স্যার ছিল মুম্বাইয়ের, আচ্ছা, ওনার আচ্ছা, কাছে একটা কোর্স করে ফেললাম। আচ্ছা। ওনার কাছে একটা কোর্স করে দেন আমি একটু ঘোরাফেরা করে দেন আমি বাংলাদেশে আবার ব্যাক করলাম। তার মানে হচ্ছে তুমি সময়টাকে পুরোপুরি কাজে লাগালে। মানে আমি এত পাগল ছিলাম, সবসময় ভাবতাম যে আমি যে কিছু আমার এটাই শিখতে করতে থাকি, হবে। আমি কিছু শিখি, এই বিষয়ে আমি কিছু শিখতে থাকি। ওকে, এরপর তুমি বাংলাদেশে যখন ফিরে এলে, তো এরপরে কোন বিউটি পেজেন্ট মানে তোমার সামনে এলো যেটা তুমি উইন করলে?
ওটা থেকে আসার পরে তো বাংলাদেশে আমি রেগুলার কিছু মিউজিক ভিডিও করলাম, শো শুট তো করছিলামই। আচ্ছা। তারপরে আবার একটা বিউটি প্রেজেন্স শো হলো, সেটা হচ্ছে দুবাইতে। দুবাইতে? মিস আচ্ছা। কসমিক ইউনিভার্স দুবাই 2023 আচ্ছা, আচ্ছা। বাহ! ইন ফ্রেম পেজেন্টস মিস কসমিক ইউনিভার্স দুবাই সুনিতা ভাগাদ্দির। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো গ্রেট। সেটাতে আমি পার্টিসিপেট করলাম অ্যান্ড তুমি আমি খেতাব বাংলাদেশ থেকে পেলাম। প্রতিনিধিত্ব করলে? করলাম, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। সো আমি ওখানে টাইটেল অন করলাম ওয়াও! কুইন অফ কুইন বাংলাদেশ। অফ বাংলাদেশ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তুমি আসলে একজন কুইন, বাংলাদেশের কুইন তোমাকে বলাই যায়। তোমার গুণ এবং তুমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সো থ্যাংক তোমাকে ইউ সো মাচ। আমার মনে হয় যে একটা আলহামদুলিল্লাহ। সঠিক টাইটেলই দেওয়া হয়েছে। কুইন অফ বাংলাদেশ টাইটেল পাওয়ার পরে নিশ্চয়ই তোমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। বেড়ে গেল ইন্টারন্যাশনালি সবার সাথে কাজ করার পর, কারণ দুবাইতে তো প্রায় 30টা দেশের সবাই মিলে পার্টিসিপেট করেছিল। আচ্ছা, আচ্ছা। এরপরে আবার আমি পার্টিসিপেট করলাম মিস ইন্টারন্যাশনাল ওমেন অফ সাবস্ট্যান্স আশীর্বাদ সালে সেটা? কনসালটেন্ট পেজেন্টস 2023-তে সেম ইয়ারে Same তুমি year-এ। আবার দুবাইতে এলে? পার্টিসিপেট করলাম। সো ওটা ছিল মধু শর্মা ম্যামের, আনসু মাহমুদু ম্যাম। তো আচ্ছা। দেন আমি আবার দুবাইতে আসলাম। ওখানে তোমার ওটাতে কোন আমি টাইটেল ছিল? রানার আপ হয়েছি আচ্ছা, অ্যান্ড আচ্ছা। একটা টাইটেলও পেয়েছি মিস ফটোজেনিকের। ওয়াও, ওয়াও! তুমি দেখতে অনেক কিউট মাশাআল্লাহ। তো সো ফটোজেনিক তো হবেই। অ্যান্ড রানার আচ্ছা, আপ হলাম ওর সাথে। রানার আপ হলে মাশাআল্লাহ। ওকে, কনগ্রাচুলেশনস। সো এভাবে তোমার জার্নি চলতে থাকলো। অ্যান্ড দেন তারপর তুমি কি করলে? বাংলাদেশে যে আবার কাজ দেন শুরু করলে? বাংলাদেশে গিয়ে কাজ শুরু করলাম। তারপরে আবার একবার আমার দুবাই আসা হয় ফ্যাশন শো এর জন্য, থার্ড টাইম। ওকে। তো তখন আমার মনে হচ্ছিল যে আসলে আমার তুমি মনে একজন হয় ইন্টারন্যাশনাল মডেলের মধ্যে হয়ে গেছো যে তুমি দুবাই বাংলাদেশ, দুবাই বাংলাদেশ, দুবাই ইন্ডিয়া, তখন আমার বাংলাদেশ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল করছো। কাজগুলো করতে বেশ ভালোই লাগছিল। আচ্ছা, মজা লাগছে। এটা কিন্তু হ্যাঁ। লাকেরও ব্যাপার। বাংলাদেশের অনেক বড় বড় মডেলরা কিন্তু সেই সুযোগ পায়নি। সামহাউ মানে নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য এমন কিছু একটা রেখেছে যে তোমার এই সুযোগগুলো চলে এসছে। এবং আমার তো মনে হয় না তোমার বয়স খুব বেশি, বাট এই বয়সে তুমি এতগুলো সুযোগ পেয়েছো। আমি খুব ট্যুর ফ্রিক ছিলাম, তো ভাবলাম যে ইন্টারন্যাশনালি আমি একটু বিভিন্ন দেশ ঘুরতেও পারবো, ভালোই আচ্ছা। লাগছে, এক্সপিরিয়েন্স তো গ্যাদার হচ্ছে। দেন আমি দেখলাম যে আমার সোসাইটি বা মানে আমি যেভাবে ঠিক মডেলিংটা একদম মন থেকে করতে চাচ্ছি, ডিপলি করতে চাচ্ছি আমি কাজটা, সেভাবে আমি আসলে বাংলাদেশে হয়তোবা করতে পারছি না। দেন আমি আচ্ছা, ডিসিশন মানে তুমি নিলাম যেরকম চাচ্ছ ওরকম প্ল্যাটফর্ম হয়তো তুমি খুঁজে পাচ্ছ না, বা ফ্যামিলি বা সোসাইটি, ফ্যামিলি তো Support আব্বু আম্মু ফুল সাপোর্ট করতো, বা বাট others, নেইবার্স খালা, চাচী, বলো বা হ্যাঁ মানে আত্মীয় যেরকম স্বজন থাকে, থেকেও খুব একটা ভালো। তো আমি ভাবলাম যে তাহলে ভালো কিছুই যদি করতে চাই, তাহলে আমি একটু যাই ইন্টারন্যাশনালি। আমি দুবাইতে অলরেডি তখন আমার একটু নোন পিপলস হয়েছে দুবাইতে। সো আমি দুবাইতে তখন একদমই এবং পার্মানেন্টলি সেটেল ফাইনালি হওয়ার তুমি জন্য তো এখন চলে আসি। দুবাইতেই থাকো। সো এখানেই তুমি তোমার ক্যারিয়ার তৈরি করছো। তো আমরা ওই জার্নিটা একটু শুনতে চাই যে তুমি দুবাইতে ফাইনালি কিভাবে আসলে তুমি থাকার প্ল্যান করলে, এবং সেই ব্যাপারটা সম্পর্কে আমরা একটু জানতে চাই।